দর্শক, আমরা সর্বশেষ খবরাখবর আসলে জানছিলাম। আমরা একটু বিস্তারিতভাবে জানতে চাই, বিশ্লেষণ জানতে চাই। আমাদের সহকর্মীর সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক AGM নিয়াজউদ্দিন, এবং আমাদের সহকর্মী জার্মানি থেকে যুক্ত হয়েছেন মাফি ইসলাম, এবং কুয়েত থেকে সহকর্মী সাদিক রিপন। আপনাদের সবাইকে সংবাদযোগে স্বাগত এবং ধন্যবাদ যুক্ত হয়েছেন আমাদের সাথে। প্রথমেই যদি একটু সর্বশেষ খবরাখবর নিয়ে আলোচনাটা শুরু করি, বিশেষ করে কুয়েত থেকে আমাদের সহকর্মী সাদিক রিপন যেহেতু যুক্ত আছেন, একটু আমাদেরকে বলবেন যে এই মুহূর্তে কুয়েতের সর্বশেষ কি অবস্থা। কারণ আমরা জানি যে কুয়েতের আবারও একটি তেল স্থাপনায় হামলা হয়েছে। সেখানকার সর্বশেষ আসলে কি খবর দিচ্ছে কুয়েতের বার্তা সংস্থাগুলো? ধন্যবাদ আপনাকে। কুয়েতে গতকাল রাত্রে একটি আবাসিক ভবনে হামলা হয়। ওই হামলায় একজন 11 বছরের শিশু মারা যায় এবং একই পরিবারের 7 জন আহত হয়। আহতদের একটি স্থানীয় হসপিটালে চিকিৎসা দিচ্ছে কুয়েত সরকার। এবং বারবার তারা একটা জিনিস যেটা জানাচ্ছে, যাতে কুয়েতে কোনো হামলার ছবি ভিডিও যাতে সোশ্যাল মিডিয়া প্রচার না করে, তো বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। কিন্তু যারা দিচ্ছে এটা আগেও যারা দিয়েছে, এটা গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে কুয়েত গভর্নমেন্ট, তাতে কোনো ধরনের গুজব বা মিথ্যা তথ্য না ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরেকটা যেটা খুশির খবর, সেটা হচ্ছে আজকে কুয়েতের সরকার মন্ত্রণালয় থেকে জানিয়েছে দেশে যারা ছুটিতে গেছেন, যারা কুয়েতের বাইরে আছেন, যাদের আকামা শেষ হয়ে গেছে মানে যুদ্ধ পরিস্থিতির কারণে, বা যাদের আকামা শেষ হওয়ার পথে, তাদের ভিসা আগামী 3 মাস বৃদ্ধি করেছে কুয়েত গভর্নমেন্ট। এটা বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, নেপাল সব দেশের প্রবাসীদের জন্য, যারা কুয়েতের বাইরে আছেন তাদের জন্য এটা অটোমেটিক বৃদ্ধি করেছে। এর জন্য কোনো ধরনের চার্জ দিতে হবে না বা নিবে না কুয়েত গভর্নমেন্ট। এর পাশাপাশি আরেকটা যেটা, সেটা হচ্ছে যারা অনেকে যেহেতু গত কয়েক মাস আগে বা কুয়েতে ভিজিট ভিসা চালু করেছে, তো অনেকে এখানে ফ্যামিলি নিয়ে এসেছেন 1 মাস, 2 মাস, 3 মাসের জন্য। তো অনেকে এখানে আসার পরে তাদের চলে যাওয়ার টাইম হয়েছে, এটা যেহেতু রিনিউ হয় না, যাওয়ার পরে আবার নতুন করে নিয়ে আসতে পারে। কিন্তু যাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু এই পরিস্থিতির কারণে তারা দেশে যেতে পারতেছে না, ভিজিট ভিসা আসার পরেও, ফ্যামিলি নিয়ে আসার পরেও, তো তাদেরও 1 মাস এগুলো, এটাও সেম অটোমেটিক 1 মাসের মেয়াদ বাড়িয়েছে। এখানে কোথাও কোনো গভর্নমেন্ট অফিসে যেতে হবে না। তারা ওই 1 মাসের মধ্যে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়, ফ্লাইট চালু হলে তারা দেশে যেতে পারবে টিকিট করে। নিশ্চয়ই আরফিন, আপনি আছেন আমাদের সাথে। আমরা আমাদের আরেক সহকর্মী জার্মানি থেকে মাফি ইসলাম যুক্ত হচ্ছেন, তার কাছ থেকে একটু খবর জানি। সেটি হচ্ছে, মাফি, কেন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জার্মানি এই যুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিল? যখন প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছিল যে ন্যাটোভুক্ত যেসব দেশ তার সাথে একসাথে এই যুদ্ধে অংশ নেক, আমরা দেখেছি যুক্তরাজ্য তখন অস্বীকার করেছে, আবার তারাও এখন আবার রাজি হয়েছে, ফ্রান্স রাজি হয়েছে, এখন আবার জার্মানিও যুক্ত হচ্ছে। জার্মানি সেখানে যুক্ত হওয়ার আসলে মূল কারণটা সেখানে আসলে কি মনে হচ্ছে? ধন্যবাদ তানিয়া। দুটো মূল কারণ দুটো, একটা হচ্ছে অর্থনৈতিক আর একটা হচ্ছে আঞ্চলিক সিকিউরিটি। অর্থনৈতিক কারণটা হচ্ছে জার্মানি এর মধ্যেই জার্মান অর্থনীতি খুব ভঙ্গুর অবস্থায় আছে বিগত কয়েক বছর যাবৎ, স্পেশালি রাশিয়ার সাথে যখন যুদ্ধ বাঁধলো ইউক্রেনের, তখন থেকেই। কারণ তাদের মিলিটারি বাজেট বাড়ানো হয়েছিল তখন 1% থেকে 2% টোটাল জিডিপির, এবং সেটা এখন বাড়িয়ে 5% নিয়ে যাওয়া হয়েছে। এবং আপনি জানেন যে এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গিয়েছে, তেল সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছে, যে কারণে সেটার নীতির উপরে একটা বিশেষ প্রভাব পড়ছে। ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। আজকে ইকোনমিক মিনিস্টার ক্যাটরিনা রাইসে এই বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন যে জার্মানির অর্থনীতি আরো খারাপের দিকে চলে যেতে পারে। যে কারণে আপনি জানেন যে ফ্রেডরিক ম্যার্স, চ্যান্সেলর, তিনি আজকে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে দেখা করে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছেন। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনি জানেন যে ইউরোপে জার্মানি সহ অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, সেগুলো মূলত নেটো এবং আমেরিকার যে সিকিউরিটি, সেই সিকিউরিটির উপরে নির্ভরশীল অনেকটাই, যে কারণে তাদের কাছে বারবার ধর্ণা দিতে হচ্ছে। এবং এটা অন্যতম একটা মূল কারণ বলে এখানে যারা এক্সপার্টরা আছেন ইন্টারন্যাশনাল, তারা মনে করছেন।
সেই জায়গা থেকে আসলে যেখানে অর্থনৈতিক অবস্থা এরই মধ্যে জার্মানির এত খারাপ, সেখানে যখন যুদ্ধে জড়ালো সেটি আর সামনের দিনগুলোতে অর্থনৈতিক অবস্থা আরও কতটা খারাপ করে সেই বিষয়টি নিশ্চয়ই সামনে আসলে প্রশ্ন থেকে যাবে। যুক্ত আছেন আমাদের সাথে বিশ্লেষক অধ্যাপক AGM নিয়াজউদ্দিন। আপনার কাছে একটু আসতে চাই, আমাদের সহকর্মীদের কাছ থেকে যতটুকু আসলে খবরাখবর আমরা নিলাম এবং আজকের দিনের সর্বশেষ খবর যদি আমরা আসলে বেশি যেটি সবচেয়ে আলোচিত হচ্ছে, খামেনির মৃত্যুর পর তার ছেলেকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখন সর্বোচ্চ নেতা হিসেবে সেখানে দায়িত্ব গ্রহণ করেছেন এবং একই সাথে অর্থনৈতিক দিক থেকে যদি আমরা বলি, সেটা হচ্ছে হরমুজ প্রণালী পুরো বন্ধ, সেখানে হচ্ছে সকল জাহাজ আটকে আছে। এরই মধ্যে সেই বন্ধ হওয়ার কারণে তেলের দাম বাড়া শুরু করেছে বিভিন্ন দেশগুলোতে। এরই মধ্যে ইউরোপের দেশগুলো আমেরিকার সাথে যুক্ত হয়ে ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, আমরা আসলে বলতেই পারি। আজকে থেকে আসলে তার কার্যকারিতা আমরা হয়তো দেখতেও পাবো। এই বাস্তবতায় যুদ্ধটি কোন দিকে যাচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? ধন্যবাদ একাত্তর টেলিভিশনের কলা কৌশলী এবং দর্শক শ্রোতাকে। আপনি যেটা বললেন, শুরুতে আয়াতুল্লাহ খোমেনির সন্তান তার উত্তরাধিকার হিসাবে গ্রহণ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র শুরুতেই যেভাবে তারা চিন্তা করেছিল যে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর মধ্যে দিয়ে একটা বড় ধরনের ধাক্কা খাবে ইরান সরকার এবং তাদের একটা পতন ঘটার যে মনোবল ভেঙে যাওয়ার একটা যে আশাবাদ করেছিল, এখন দেখা যাচ্ছে যে আসলে সেই ধারণাটা ভুল। এবং ইরানের যে সরকার, এটা একটা আদর্শিক সরকার এবং তাদের একটা স্ট্রং বিলিফ নিয়ে তারা সরকার পরিচালনা করছে গত কয়েক দশক ধরে। সেই জায়গায় শুধুমাত্র যে আয়াতুল্লাহ খোমেনি যে একজন সে আদর্শের উনি সবচেয়ে বড় স্পোকম্যান ছিলেন, কিন্তু তিনি একাই যে নন, তার আদর্শ যে পুরো ইরানের যে প্রশাসন এবং তার একটা বিশাল সংখ্যক সমর্থক গোষ্ঠী ধারণ করে, তার প্রমাণ আমরা দেখতে পেয়েছি এর মধ্যে। এবং প্রথম দিনের হামলার পরে যেভাবে বিভিন্ন সামরিক কৌশলগত অবস্থান ধ্বংস প্রাপ্ত হওয়ার পরেও দেখা গেছে যে দ্বিতীয় দিন থেকে ইরান তার যে সামরিক যে নেটওয়ার্ক যোগাযোগটা পুনঃস্থাপন করে তারা যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন তাদের যে ঘাঁটি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট এসব জায়গা এবং মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন রাষ্ট্রগুলোর যে জায়গা, সেগুলোতে হামলা করছে। এখানে আজকে এই যে যুদ্ধ যতদিন হচ্ছে, পঞ্চম দিন গড়িয়েছে এবং প্রতি দিনের মধ্যে দিয়েই বৈশ্বিক ভূরাজনীতিটা দৃশ্য পরিষ্কার হচ্ছে। এবং আপনি যেটা বললেন, এই যে ইউরোপের বিভিন্ন দেশ এখন ইসরায়েল এবং আমেরিকার পক্ষে তাদের অবস্থান পরিষ্কার করছে, এটা এক ধরনের ভূ রাজনৈতিক অবস্থানগত কারণে আমরা দীর্ঘদিন দেখে আসছি মার্কিন যুক্তরাষ্ট্রের যারা এলাই এরা তারা তাদের প্রকাশ্য অবস্থান ঘোষণা করছে। এবং এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আগের যে কোনো সময়ের তুলনায় ডেসপারেট। এবং আমরা যদি দেখি স্পেন, তারা এই সহযোগিতা করতে এবং তাদের যে তাদের ঘাঁটি ব্যবহার করতে ভিন্নমত প্রদান করার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রাম্প তাদের সাথে বাণিজ্য এবং বিভিন্ন বিষয় পুনর্বিবেচনা এবং সেগুলোর বিষয় তিনি সরাসরি কড়া মন্তব্য করেছেন। এখান থেকে প্রতীয়মান হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফরেন পলিসি যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে অ্যাগ্রেসিভ এখন। বিশেষ করে 9/11 এর ঘটনার পরে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যে এলা ইসরায়েল এটা এক ধরনের অফেন্সিভ পজিশন নিয়েই তারা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে তাদের নিয়ন্ত্রণে আনার একটা সর্বাত্মক প্রচেষ্টা আমরা গত 2 দশক ধরে দেখে আসছি। এই ইরানের হামলা এগুলো হচ্ছে তারই ধারাবাহিকতা। এবং মধ্যপ্রাচ্যে ইরানই হচ্ছে এখন একমাত্র রাষ্ট্র যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা ইসরায়েলের সাথে চোখে চোখ রেখে কথা বলে এবং তাদের যে জাতি হিসেবে আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে তাদের অবস্থানটাকে সমুন্নত রাখে। সুতরাং এই বাধাটা উপড়ে ফেলতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যপ্রাচ্যে যে তাদের যে অবস্থান এবং মধ্যপ্রাচ্যের অন্য রাষ্ট্রগুলো যেগুলো আমরা দেখি শক্তিধর রাষ্ট্র যারা আছে, সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রগুলো, তারা এক ধরনের মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের এলা হিসেবে আছে। সুতরাং সিরিয়াতে বাশার আল আসাদের পতনের মধ্যে দিয়ে ইরান এমনিতেই কিছুটা একা হয়ে গেছে এবং এদিকে হিজবুল্লাহ এবং এখানে আপনি যেহেতু বললেন যে ইরান অনেকটা একা হয়ে গেছে, এখানে আপনার কাছে একটু জানতে আমি চাই, সেটি হচ্ছে যে আমরা জানি যে ইরানের সাথে ভালো সম্পর্ক আছে হচ্ছে রাশিয়া এবং চীনের। তারা হয়তো খামেনির মারা যাওয়ার পর তারা একটা প্রতিক্রিয়া দিয়েছে, কিন্তু সেই পর্যন্তই তারা অবস্থান করেছে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যেরকম বিশ্বের অন্যান্য দেশ দাঁড়িয়ে গেছে, এই যুদ্ধে তারা হচ্ছে নিজেদেরকে জড়িয়ে ফেলছে, তাদের কাছ থেকে কিন্তু ইরানকে সহযোগিতা করবার
কোনো ধরনের প্রতিশ্রুতিও আমরা দেখছি না, বক্তব্যও দেখছি না। এক, দ্বিতীয়ত ইরান এক ধরনের কৌশল অবলম্বন করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে তারা অল্প অল্প করে হচ্ছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে যাতে সময়টা দীর্ঘায়িত হয়, যাতে মার্কিন তাদের যে অস্ত্র রয়েছে সেটি অনেকটা ফুরিয়ে আসে এবং এক ধরনের যেহেতু জ্বালানি তেল তাদের হাতে রয়েছে তারা বন্ধ করে দিয়েছে, এক ধরনের এই সমস্যায় মার্কিন যুক্তরাষ্ট্র পড়ে। আপনার কাছে কি মনে হয় ইরানের এই কৌশলটিকে আদৌ কাজ করবে এই যুদ্ধে? দেখুন, ইরানের তো আসলে কোনো ধরনের তারা তাদের যে আত্মরক্ষা, তারা তাদের বক্তব্যে বলেছে আত্মরক্ষার অধিকার তো সব রাষ্ট্রের আছে, এবং ইরান এই আক্রান্ত হয়েছে এখানে প্রত্যেকবারই দেখা যাচ্ছে ইরান নিজে আক্রমণ করেনি, এবং এই গত কিছুদিন আগেও যে যুদ্ধ হয়েছিল সেখানেও ইসরায়েল আক্রমণ করেছে। অর্থাৎ ইরানের কিন্তু আত্মরক্ষার অধিকার আছে, এবং একটা কম শক্তিশালী রাষ্ট্র হিসাবে তার তো আত্মরক্ষার কৌশল সে অবলম্বন করবে, এবং আমরা যেটা দেখতে পেয়েছি, আপনি যেটা বললেন, এই আত্মরক্ষার কৌশল তারা নিয়েছে, এবং তারা যুদ্ধটাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য একটা ব্যয়বহুল যুদ্ধ হিসেবে তারা এটাকে কি করছে, এটাকে ব্যয়বহুল যুদ্ধ হিসেবে সামনে প্রতীয়মান করতে যাচ্ছে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধটাকে যত তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছে, ইরান সেটাকে প্রলং করতে চাইবে। এবং একটা উদাহরণ দিলে দেখা যায় যে ইরানের যে এখন তাদের যে সক্ষমতা আমরা যদি দেখি, সেই সক্ষমতা একটা ইরানের মিসাইল ধ্বংস করতে দেখা যাচ্ছে 5 গুণ বেশি ব্যয় করতে হচ্ছে তাকে, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে। এই যে একটা যুদ্ধের এটা যদি দীর্ঘ সময় ধরে চলে, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের এই জায়গাটাতে সবসময় আমরা একটা অর্থনীতি আছে, এবং যুদ্ধের যে নানান রকম এটা যদি প্রলং করে, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য যুদ্ধটা অনেকটা বার্ডেন হবে। সেই জন্য আমি মনে করছি যে ইরানের কৌশলটা এটা তাদের বাস্তবসম্মত কৌশল, এবং তারা ভবিষ্যৎ বলে দিবে ইরানের এই কৌশল কিভাবে কতটুকু ফাংশনাল হবে। একই সাথে যদি একটু জানতে চাই আপনার কাছে যে জ্বালানি আসলে বড় বড় দেশগুলো যখন যুদ্ধ করে তখন হচ্ছে এক ধরনের সংকটে পড়তে হয় আমাদের মতো ছোট দেশগুলোতে, এবং বারবারই এখন হচ্ছে সেই কথাটাই আসছে যে যেহেতু হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, মধ্যপ্রাচ্য থেকে আমরা তেলের যেই আমদানি করে থাকি সেই বিষয়টি এখন সামনে আসছে। যদিও আমাদের সরকার আশ্বস্ত করছেন যে আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো যদি কোনো সংকট হয়, কিন্তু যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে এই সংকটটি মোকাবেলার জন্য আমাদের এখন থেকে কি ধরনের প্রস্তুতি আসলে রাখা উচিত? আর এটা তো অবশ্যই, এবং আপনি যেটা বলছেন, আমি যেটা ইরানের সাথে যে রাশিয়া এবং চীনের যে আলাই, তারা কতটুকু সহযোগিতা করছে। দেখুন, রাশিয়া নিজে একটা যুদ্ধের সাথে জড়িয়ে আছে গত 4 বছর ধরে, এবং সেখানে সে যুদ্ধ করছে, এবং এটার ফলাফল বিশ্ব অর্থনীতিতে পড়েছে, এবং এই যে ইরান যুদ্ধের প্রভাব তো বিশ্ব অর্থনীতিতে পড়বে। সুতরাং এটা থেকে আমরা কেউ বাহিরে না, মার্কিন যুক্তরাষ্ট্র, তার যে আলাই ইউরোপ, এবং আমরা বিশেষ করে এই মধ্যপ্রাচ্যে যাদের শ্রমবাজার আছে আমাদের বাংলাদেশের মতো তৃতীয় বিশ্ব দেশগুলো, তারা কিন্তু বড় ধরনের আক্রান্ত হবে। বিশেষ করে তেলের যে একটা যোগান হরমুজ প্রণালী দিয়ে, সেটা ব্যাহত হবে। এর বাইরে চীনও কিন্তু আপনার এক ধরনের কূটনীতিক ভাবে অবস্থান নিয়েছে, এবং এই হামলা ইরানের পক্ষে তারা যে নিন্দা জানিয়েছে কেন এই ধরনের হামলা, এবং কূটনীতিক ভাবে একটা উদ্যোগ গ্রহণ করার জন্য মধ্যস্থতা গ্রহণের প্রস্তাবও দিয়েছে। আর দীর্ঘমেয়াদে এই হামলাগুলো আসলে বৈশ্বিক অর্থনীতিতে একটা প্রভাব বিস্তার করবে, এবং এটা প্রত্যেকটা, বিশেষ করে আমাদের তৃতীয় বিশ্বের যে রাষ্ট্রগুলো, বাংলাদেশ সহ এই রাষ্ট্রগুলোর জন্য একটা দীর্ঘমেয়াদে এই যুদ্ধ আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পরে যে আমাদের অর্থনীতিতে যে প্রভাব পড়েছে, সেটা যদি এখন এই যুদ্ধ প্রলং করে, সেটাও একটা দীর্ঘমেয়াদে আমাদের অর্থনীতিতে একটা প্রভাব পড়বে, এবং এটা পুরো বৈশ্বিক অর্থনীতিতে একটা প্রভাব পড়বে, যার ফলে বৈশ্বিক অর্থনীতি একটা স্ট্যাগনেন্ট মন্দা অবস্থা তৈরি হতে পারে। মন্দা অবস্থা তৈরি হতে পারে বলে আপনি মনে করছেন? আলোচনা আসলে শেষ করতে হচ্ছে এখানে। অনেক ধন্যবাদ অধ্যাপক AJM নিয়াজউদ্দিন। আগামীতে আবারও নিশ্চয়ই কথা হবে, এবং ধন্যবাদ আমাদের অন্যান্য সহকর্মীদেরও।
দর্শক, আমরা ইরান যুদ্ধ নিয়ে কথা বলছিলাম। আসলে এই যুদ্ধের কথা আমাদের আরো সামনের দিনগুলোতে বলতে হবে, কারণ বড় বড় যে দেশগুলো তারা ইরানের বিপক্ষে দাঁড়িয়েছে এবং যেহেতু মধ্যপ্রাচ্য থেকে আমাদের বাণিজ্যের অনেক বিষয় থাকে, আমাদের রেমিটেন্স যোদ্ধারা সেখানে থাকেন, তাই এই সব কিছু মিলে আমাদের দেশেরও আসলে কী ধরনের প্রভাব পড়ে অর্থনৈতিকভাবে সেটি নিয়েও হয়তো আমরা আলোচনা করব। এই বিস্তারিত আলোচনা চলতেই থাকবে। এই ছিল আজকের মতো সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। একাত্তরের সাথে থাকুন।